2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আহসান এইচ মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইব, প্রতি বছরই বড় অঙ্কের বাজেট দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন পুরোপুরি হয় না, এর কারণ কি বলে আপনি মনে করেন? প্রধান কারণটাই হচ্ছে রাজস্বের ব্যর্থতা, যেটা নিয়ে আলোচনা হয়েছে আপনাদের একটু আগেও। রাজস্ব যেহেতু বিশাল ঘাটতি হয়ে যায় প্রতি বছর, প্রায় 40 থেকে 50 হাজার কোটি, 60 হাজার কোটি টাকা পর্যন্ত, সেই ঘাটতিটার জন্য তখন অটোমেটিক্যালি বাংলাদেশ যেটা হচ্ছে ফাইন্যান্স ডিভিশন, সেখানে তারা ব্যয় হ্রাস করে। তারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু টাকা সেখান থেকে হ্রাস করে দেয়, এবং সেটাকে বিশেষ করে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানেও অনেক কাটছাট করে ফেলে। এবং সেটার কারণেই আমাদের মানে প্রকৃতপক্ষে ব্যয় করা সম্ভব হয় না, সরকারের সামর্থ্যের বাইরে চলে যায় বাজেটগুলি। তো সেই জন্য সরকারের দুটো অপশন আছে। একটা হচ্ছে যে, সবচেয়ে ভালো অপশন হচ্ছে যে রাজস্ব বাড়ানো এবং সেখানে সংস্কার কার্যক্রমে হাত দেওয়া। আর দ্বিতীয় অপশন হচ্ছে বাস্তবসম্মতভাবে বাজেট তৈরি করা, অর্থাৎ অতি আহ উচ্চাভিলাষী রাজস্বের লক্ষ্যমাত্রা না ধরে যেটা সঙ্গতিপূর্ণ বর্তমান প্রশাসনের সাথে যেটা যায়, সেইভাবেই বাজেট টার্গেট বা রাজস্বের লক্ষ্যটাকে নির্ধারণ করা। সে হলে বাজেটের আকারটা ছোট হয়ে যাবে, কিন্তু বাস্তবায়নটা হয়তো সঠিক হবে। আমরা দেখছি যে এবারও ঘাটতি মেটাতে ঋণ নির্ভরতা আরো বাড়ছে, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ঋণ নির্ভরতা তো আমাদের বাড়বে, সেটা কিছুটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আমাদের দুটো জায়গায় ভয়ানক বড় দুর্বলতা আছে। একটা দুর্বলতা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে আম, আহ, এই খাত, মানে ব্যাংকিং খাত, যেখান থেকে সরকার ঋণ নেয়, সেই জায়গাটায় প্রচন্ড দুর্বল একটা অবস্থানে আমরা আছি, এবং ব্যাংকগুলোর আর্থিক সামর্থ্য নাই সরকারকে এই লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার মতো। তো সেইখানে একটা বিশাল ধাক্কা খাচ্ছে বাংলাদেশ সরকার, এবং ফলে ঋণের উপর যে সুদ, সরকার যে সুদ দেয়, সেটা সাধারণত ছিল 5-6 শতাংশ, 7 শতাংশ। এটা এখন বেড়ে 13 শতাংশ হয়ে গেছে। আগামীতে হয়তো আরো বাড়বে, কারণ সরকারকে বড় আকারের ঋণ এই জুন মাসে নিতে হবে এই ট্রেজারি বিল ইস্যু করে। কাজে সেটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা এখনো সেই সনাতনী আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ডিপেন্ডেন্সিতেই রয়ে গেছি। সেখান থেকে আমরা ঋণ নিচ্ছি, বৈদেশিক সাহায্য নিচ্ছি। সেই সাহায্যটা কিন্তু একটা পরিমাণগতভাবে সীমিত। সেটা আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে, বাজেট সাপোর্ট বাড়িয়ে সরকার সেটাকে বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু খুব বেশি যে সফল হয়েছে তা নয়। এখন পর্যন্ত আমরা 10-11 বিলিয়নের বেশি পাচ্ছি না, মোটামুটি ভাবে বলতে গেলে। তো এইখানে আর একটু জোর দিতে হবে। বিভিন্ন সোর্স, নন গভর্নমেন্ট, নন মাল্টিপল, নন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বা এডিবি ছাড়া বাইরের অন্যান্য প্রতিষ্ঠান থেকে কিভাবে আমরা বন্ড ইস্যু করে পেতে পারি, সভরেন বন্ড ইস্যু করে, সেগুলো আমাকে ভাবতে হবে। কারণ আমরা একটা মধ্যমায়ের দেশে যাচ্ছি, আমাদের যে ঋণের সরবরাহ সোর্স গুলোকেও বাড়াতে হবে। সনাতনী সোর্সের উপর ডিপেন্ড করে বেশি দিন চলা যাবে না। আমরা দেখছি যে ব্যক্তির পাশাপাশি এবার কোম্পানিগুলো কালো টাকা সাদা করার সুযোগ পাবে, এক্ষেত্রে আপনার মতামত কি? আমি মনে করি যে কালো টাকা সাদা করার সুযোগটা থাকাই উচিত নয়, ব্যক্তির ক্ষেত্রেও নয়, কোম্পানির ক্ষেত্রেও নয়। তবে কোম্পানির ক্ষেত্রে একটা বিশেষ কারণ আছে এই বছর। সেটা হচ্ছে যে মানে এনবিআর একটা সিদ্ধান্ত নিয়েছে যে কোম্পানিগুলো যে হিসাব দেবে, সেই হিসাবটা এখন একটাই হিসাব হতে হবে। আগে মাল্টিপল হিসাব দিত, একটা হিসাব দিত ব্যাংকের জন্য, একটা হিসাব দিত রাজস্ব কর্মকর্তাদের জন্য। তো এখন দুটোকে একীভূত করা হচ্ছে, এবং দুটো একীভূত করার সময় সমস্যা হচ্ছে যে আগে তো দুটো আলাদা ছিল, এখন একীভূত কিভাবে হবে? তাহলে কিছু ইলিগাল ইনকাম হয়ে যাচ্ছে, সেই ইলিগাল ইনকাম গুলোকে কর দিয়ে সেটাকে সাদা করে নেওয়ার সুযোগটা দেওয়া হচ্ছে। সেটা ঠিক আছে, আমি মনে করি যে এই সুযোগটা একবারের জন্য দিতে হবে। কিন্তু বাইরের থেকে টাকা এনে, দেশের বাইরে থেকে টাকা এনে সাদা করার যদি কর্পোরেট প্রচেষ্টা হয়, সেটা কাম্য নয়, এবং ব্যক্তি খাতেও এই ধরনের সুযোগ আর থাকা উচিত নয়। আহসান এইচ মনসুর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।